দ্য লিভিং ওয়ার্ল্ড, জীবিত বিশ্ব। জীবন হচ্ছে একটা বিশেষ জটিলতম অণুর সমন্বয়ে গঠিত একটা সংগঠন, যেটায় এই অণুগুলো সর্বদা তাদের নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে যাচ্ছে এবং এই বিক্রিয়ার মাধ্যমে তাদের বৃদ্ধি, পরিস্ফুরণ, উত্তেজনায় সাড়া দেওয়া, অ্যাডাপ্টেশন এবং রিপ্রোডাকশন অর্থাৎ জনন, এগুলো ওরা করতে পারছে। এটাই হচ্ছে জীবনের সংজ্ঞা। এবার জীবনের কিছু বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সেলুলার স্ট্রাকচার, অর্থাৎ কোষ এবং তার প্রোটোপ্লাজম উপস্থিত থাকবে। এটা একটা ডিফাইনিং প্রপার্টিও বটে। তার মানে যদি জিজ্ঞেস করা হয় ক্যারেক্টারিস্টিক অফ লিভিং বিইং, তাহলেও সেলুলার স্ট্রাকচার বলা যাবে। আবার লিভিং বিইং এর ডেফিনেশনের ডিফাইনিং প্রপার্টিও হচ্ছে সেলুলার স্ট্রাকচার। সেকেন্ড হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম মানে বিপাক, এটাও একটা ডিফাইনিং প্রপার্টি, জীবনের একটা ডিফাইনিং প্রপার্টি। সমস্ত জীব এই বিপাক ক্রিয়া করে, এই বিপাক ক্রিয়ার মাধ্যমেই ওদের বৃদ্ধি, চলাফেরা, গ্রোথ, ডেভেলপমেন্ট, মুভমেন্ট, রেসপন্সিভনেস অর্থাৎ উত্তেজনায় সাড়া দেওয়া এবং রিপ্রোডাকশন অর্থাৎ জনন, এগুলো করে থাকে। বিপাক ছাড়া এগুলো করা সম্ভব নয়, কারণ বিপাকের মাধ্যমেই ওরা এই সমস্ত ক্রিয়াকলাপগুলো করার জন্য যে শক্তি, সেটা সংগ্রহ করে। এটা হচ্ছে একটা বায়োকেমিক্যাল রিয়াকশনও বলা যেতে পারে। আর সেই জন্য যেহেতু এটা জীবনের একটা সংজ্ঞাজনক বৈশিষ্ট্য অর্থাৎ ডিফাইনিং প্রপার্টি, তাই এটাকে লিভিং রিয়াকশনও বলা যেতে পারে। আচ্ছা, এবার বিপাকের বিভিন্ন ভাগ, বিভিন্ন প্রকারের হয় এই বিপাক, মেইনলি দুটো প্রকারে। ফার্স্ট হচ্ছে অ্যানাবলিজম অর্থাৎ উপচিতিমূলক বিপাক, এটাকে বিল্ডিং আপ বা কনস্ট্রাকটিভ মেটাবলিজমও বলা যায়। সেকেন্ডলি ক্যাটাবলিজম অর্থাৎ অপচিতিমূলক বিপাক, এটা ব্রেকডাউন রিয়াকশন বা ডিস্ট্রাকটিভ মেটাবলিজমও বলা যায়। উপচিতি বিপাকের উদাহরণ হচ্ছে ফর্মেশন অফ গ্লুকোজ, প্রোটিন, লিপিড, কারণ এর মাধ্যমে এখানে শক্তি খাদ্যের মধ্যে সমন্বিত হয়। আর অপচিতিমূলক বিপাকের উদাহরণ হচ্ছে শ্বসন ক্রিয়া, রেসপিরেশন, এখানে শক্তির রিলিজ ঘটে। দেন আমরা চলে আসব নেক্সট ক্যারেক্টারিস্টিক অফ লিভিং বিইং, গ্রোথ। গ্রোথ হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক, কিন্তু এটাকে ডিফাইনিং প্রপার্টি বলা যায় না। কেন একে ডিফাইনিং প্রপার্টি বলা যাবে না? তার কারণ হচ্ছে গ্রোথ যেমন লিভিং অর্গানিজমের হয়, তেমনি নন লিভিং এরও হয়। নন লিভিং এর কিরকম ভাবে হয়? নন লিভিং এর গ্রোথটাকে বলা হয় অ্যাক্রেশন। এটা উদাহরণ হিসাবে বলা যেতে পারে হিমবাহ কিংবা মাউন্টেইন, পর্বত অথবা পাথর, এগুলো আস্তে আস্তে স্তূপ আকারে জমতে জমতে আগের থেকে আকারে বড় হতে থাকে। এই গ্রোথটা বাইরে থেকে হওয়া গ্রোথ, ঠিক আছে, একে বলে অ্যাক্রেশন। আর ভেতর থেকে, জীবের দেহের ভেতর থেকে জীবিত জিনিসের গ্রোথকে বলা হয় ইন্টুসাসেপশন। এটা হচ্ছে ইন্টারনাল গ্রোথ অফ লিভিং অর্গানিজম। আচ্ছা, ইউনিসেলুলার অর্থাৎ এককোষী যে সমস্ত জীবরা, তারা তাদের কোষ বিভাজনের মাধ্যমে কোষের গ্রোথ ঘটায়। এই কোষ বিভাজনটা ওদের রিপ্রোডাকশনও বটে। অর্থাৎ গ্রোথ আর রিপ্রোডাকশন ইউনিসেলুলার অর্গানিজমদের ক্ষেত্রে অর্থাৎ এককোষী জীবদের ক্ষেত্রে এই দুটোই একই কথা, সিনোনিম যাকে বলে। Growth and reproduction are synonym in cases of unicellular organisms. Higher animals and plants, growth and reproduction are mutually exclusive. এর মানে হচ্ছে উচ্চতর প্রাণী অথবা উদ্ভিদদের ক্ষেত্রে এই বৃদ্ধি আর জনন এই দুটো আলাদা,
কিন্তু এককোষী প্রাণীদের ক্ষেত্রে এই দুটো একই জিনিস। উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলায় কোষ বিভাজন ঘটতেই থাকে, তাই বলা হয় plants at meristematic tissue by cell division throughout life। এর মেরিস্টেমেটিক টিস্যুতে অর্থাৎ ভাজক কলায় সারা জীবন ধরেই উদ্ভিদের গ্রোথ ঘটতে থাকে, কিন্তু অ্যানিম্যালসদের গ্রোথ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। এই বয়স পার হয়ে গেলে তাদের এরকম কন্টিনিউয়াস গ্রোথ বন্ধ হয়ে যায়। তখন কি হতে পারে? তখন যদি কোনো ব্রেকডাউন হয়, কোনো রিকভারি করতে হয়, কোথাও কেটে গেছে, কোথাও উন্ড হয়েছে, সেই উন্ড রিকভারি করতে গেলে সেখানে কোষ বিভাজন ঘটবে। আচ্ছা, এই গ্রোথ হচ্ছে অ্যানাবলিজম থেকে ক্যাটাবলিজম বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই গ্রোথ। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে অ্যানাবলিজম যদি ক্যাটাবলিজমের থেকে বেশি হতে থাকে, অর্থাৎ উপচিতিমূলক বিপাক যদি অপচিতিমূলক বিপাকের চেয়ে বেশি হয়, তখনই বৃদ্ধি ঘটবে। কিন্তু দুটোই যদি সমহারে ঘটতে থাকে, অর্থাৎ অ্যানাবলিজম আর ক্যাটাবলিজমের হার যদি সমান হয়, তাহলে বৃদ্ধি কিন্তু হবে না, বৃদ্ধি 0 হয়ে যাবে। আর অ্যানাবলিজমের চেয়ে ক্যাটাবলিজমের হার যদি বেড়ে যায়, তাহলে তাকে বলে নেগেটিভ গ্রোথ, ঋণাত্মক বৃদ্ধি ঘটবে, অর্থাৎ ডিগ্রোথ হবে। নেক্সট, রিপ্রোডাকশন বা জনন। এটা একটা ইন্ডিভিজুয়ালের অর্থাৎ লিভিং বিইং এর একটা ক্যারেক্টারিস্টিক। এটাকে ডিফাইনিং প্রপার্টি বলা যায় না, কারণ এমন অনেক জীব রয়েছে যারা তারা বেঁচে থাকতে পারে, কিন্তু তারা রিপ্রোডাকশন করতে পারে না। তাই সেসব ক্ষেত্রে বলা যেতে পারে রিপ্রোডাকশন লিভিং অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক, কিন্তু এটা ডিফাইনিং প্রপার্টি নয়। রিপ্রোডাকশন কেন ইম্পর্টেন্ট? কারণ এটার মাধ্যমে একটা ইন্ডিভিজুয়াল তার বৈশিষ্ট্যগুলোর অস্তিত্ব বজায় রাখতে পারে। একটা জীব তার অপত্য গড়ে তোলে এই পদ্ধতির মাধ্যমে। ফর্মেশন অফ নিউ ইন্ডিভিজুয়াল অর সিমিলার কাইন্ড, নট এসেনশিয়াল ফর সার্ভাইভাল অফ ওয়ান। এটা এসেনশিয়াল নয় কোনো একটা নির্দিষ্ট জীবের বেঁচে থাকার জন্য। এটা দু প্রকারের হয় মূলত, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, সেকেন্ডলি সেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে ইউনিপ্যারেন্টাল, অর্থাৎ এখানে মাতৃদেহ একটা হলেই চলে, যেটাকে জনিতৃদেহ বলে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনে দুটো দেহ চায়, অর্থাৎ বাইপ্যারেন্টাল নর্মালি দরকার, কিছু কিছু ক্ষেত্রে ইউনিপ্যারেন্টালও হয় এটা। আচ্ছা, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই স্পোর্স, বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন, ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড রিজেনারেশন, এই পদ্ধতিগুলোর মাধ্যমে হতে পারে। অর্থাৎ স্পোর বা রেণু গঠনের মাধ্যমে, দ্বিবিভাজন পদ্ধতিতে, বহু বিভাজন পদ্ধতিতে, খণ্ডীভবন পদ্ধতিতে এবং রিজেনারেশন অর্থাৎ পুনর্গঠন বা পুনরায় উৎপাদন এর মাধ্যমে হতে পারে। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় ফিউশন অফ গ্যামেটসের মাধ্যমে, অর্থাৎ গ্যামেটের মিলনের মাধ্যমে। এক্ষেত্রে জাইগোট গঠিত হয়, যেটাকে 2n বলা হয়, কারণ ক্রোমোজোম নাম্বার গ্যামেটে থাকে n, তাহলে এখানে ক্রোমোজোম নাম্বার জাইগোটে ডাবল হয়ে যায়। তাই সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে এই জাইগোট থেকে পরে সেটা ম্যাচিওর্ড হতে হতে আস্তে আস্তে একটা ইন্ডিভিজুয়াল গড়ে ওঠে। কিছু অর্গানিজম আছে, যেটা বলছিলাম প্রথমেই, যারা রিপ্রোডাকশন করতে পারে না। তারা হলো, এক নাম্বার হচ্ছে মিউলস অর্থাৎ খচ্চর। এটা কিভাবে তৈরি হয়? এটা স্ত্রী ঘোড়া আর পুরুষ গাধার মিলনে তৈরি হয় মিউলস। স্টেরাইল ওয়ার্কার বি অর্থাৎ শ্রমিক মৌমাছি অ্যান্ড ইনফার্টাইল হিউম্যান কাপলস। নেক্সট, কনসাসনেস। এটা একটা ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। বেটার টু সে দ্য ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। অর্থাৎ এটাই একমাত্র, যদি বলা হয় একমাত্র ডিফাইনিং প্রপার্টি, তাহলে এক নম্বরে যাবে হচ্ছে কনসাসনেস, বাংলায় যাকে বলা হবে উত্তেজনায় সাড়া দেওয়া।
অ্যাওয়ারনেস অফ সারাউন্ডিং অ্যান্ড রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলি, বাইরের স্টিমুলাস অর্থাৎ কোনো এফেক্টে তার সাড়া দেওয়া। ফোটো পিরিয়ডস, আচ্ছা ফোটো পিরিয়ডস সম্বন্ধে জানা দরকার। ফোটো পিরিয়ডস হচ্ছে ডিউরেশন অফ ডেইলি এক্সপোজার অফ লাইট, অর্থাৎ কত ঘন্টা সূর্য আলো দিচ্ছে, অর্থাৎ কত ঘন্টা দিন থাকছে আর কত ঘন্টা রাত হচ্ছে, এটার ওপরও কিছু জীবে তাদের জনন প্রক্রিয়া নির্ভর করে। বিশেষ করে যারা সিজনাল ব্রিডার, অর্থাৎ একটা নির্দিষ্ট সিজনে তারা জনন করে, তাদের ক্ষেত্রে এই ফটো পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই ডিউরেশন অফ ডে লাইট এটার উপর ডিপেন্ড করে তাদের সেক্সুয়াল ইনফ্লুয়েন্সটা বাড়ে, সেই জন্য ফটো পিরিয়ডটা খুব এসেনশিয়াল এদের ক্ষেত্রে। হিউম্যান বিইংসের আরও এক্সট্রা প্রপার্টি রয়েছে যেটাকে বলা হয় সেলফ কনসাসনেস, অর্থাৎ নিজস্ব বিচক্ষণতা। এটা হিউম্যান বিইংসের স্পেশাল অর অ্যাডিশনাল প্রপার্টিও বলা যেতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে, যেমন পেশেন্ট ইন কোমাতে যদি কোনো পেশেন্ট থাকে তাহলে তাকে জীবিতও বলা যায় না, আবার তাকে মৃতও বলা যায় না। তার কারণ হচ্ছে তার বেঁচে থাকার সমস্ত ক্রিয়াকলাপই মেশিন দ্বারা এক্সটার্নালি সাপোর্ট করা হয়। এর ক্ষেত্রে বাইরের পরিবেশের উত্তেজনায় সাড়া দেওয়া সম্ভব নয়, সেজন্য একে লিভিং অর্গানিজম বলা যায় না। তার কারণ হচ্ছে লিভিং অর্গানিজমের ডেফিনিশনেই যে কনসাসনেস ইজ এ ডিফাইনিং প্রপার্টি অফ এ লিভিং অর্গানিজম। যেহেতু এর কনসাসনেস নেই এক্ষেত্রে, সেজন্য একে লিভিংও বলা যায় না। আবার যেহেতু একে পুরোপুরি মৃতও নয়, কিছুদিন পর কেউ কোমা থেকে ফিরে আসে, আবার অনেকেই ফেরে না। যারা ফিরে আসে তাদের ক্ষেত্রে তো ডেডও বলা যায় না, তাই পেশেন্ট ইন কোমাকে ডেডও বলা যাবে না, আবার লিভিংও বলা যাবে না। নেক্সট হচ্ছে অর্গানাইজেশন, অর্থাৎ কোষীয় সংগঠন। এটাও একটা ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম। এই কোষীয় সংগঠনের ওপর কোষ কিভাবে গঠিত রয়েছে তার উপরও জীবনের সমস্ত জিনিস নির্ভর করে। যেমন একটা উদাহরণ হিসাবে বলা যেতে পারে কেন কোষীয় সংগঠনটা এত ইম্পর্টেন্ট। আমাদের কোষে বিভিন্ন কোষাঙ্গাণুগুলো রয়েছে, অর্থাৎ সেলুলার অর্গানেলস। এই সেলুলার অর্গানেলসগুলো নিজেরা এক একটা নির্দিষ্ট ফাংশন করে, প্রত্যেকের এক একটা নির্দিষ্ট ফাংশন আছে, কিন্তু একটা সেলের ফাংশন এই একটা সেলুলার অর্গানেলের ফাংশনের থেকে ডিফারেন্ট। কিভাবে এই দুটো ফাংশনকে আমরা মেলাতে পারি? বলা যেতে পারে সমস্ত সেলুলার অর্গানেলের যা ফাংশন, সেই ফাংশনগুলো মিলিতভাবে বা জোটবদ্ধ হয়ে একটা কোষের ফাংশনটাকে পরিপূর্ণতা লাভ করতে হেল্প করে। ফলে এই সেলুলার অর্গানেলসের যে এই সংগঠনটাকেই বলা হচ্ছে অর্গানাইজেশন। তেমনি একটা কলার আন্ডারে অনেক কোষ থাকে, সেই এক একটা কোষের ফাংশন আলাদা আলাদা হতে পারে, কিন্তু সেই সমস্ত কোষগুলো ওই কলার একটা নির্দিষ্ট ফাংশনে যেতে হেল্প করছে বা সেই ফাংশনটা করতে হেল্প করছে। তাই এই ঘটনাটাকেই বলা হয় সংগঠন। এটা জীবিত জীবেরই একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে শক্তি। জীবনকে বাঁচতে গেলে শক্তির দরকার। বিপাক ক্রিয়ার মাধ্যমে এই শক্তি পায় একটা জীব, তাই এনার্জিও খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। নেক্সট হচ্ছে হোমিওস্ট্যাসিস। এই হোমিওস্ট্যাসিস জিনিসটা একটা জীবের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এটা একটু উচ্চতর জীবেদের ক্ষেত্রেই বিশেষ করে দেখা যায়। মানুষের ক্ষেত্রে উদাহরণ হিসাবে বলা যেতে পারে আমাদের দেহের বাইরে যে এক্সটার্নাল এনভায়রনমেন্ট রয়েছে, সেই এক্সটার্নাল এনভায়রনমেন্ট এক এক জায়গায় এক এক রকমভাবে ভ্যারি করতে পারে। যেমন মেরু পরিবেশে গেলে এই এক্সটার্নাল এনভায়রনমেন্ট খুব ঠান্ডা, কিন্তু মরুভূমিতে গেলে সেটা খুবই গরম। তা এই ঠান্ডা বা গরম সেটা আমাদের দেহের ইন্টারনাল এনভায়রনমেন্টকে কোনো এফেক্ট করে না। আমাদের দেহের ইন্টারনাল এনভায়রনমেন্টের টেম্পারেচার প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস, ওটা
কেই আমাদের দেহ বজায় রাখে। এই বজায় রাখার প্রক্রিয়াটা কিভাবে একটা জীব তার বাইরের পরিবেশ পরিবর্তন হওয়ার সাথেও তার নিজের ভেতরের পরিবেশটাকে কনস্ট্যান্ট রাখতে পারবে, সেই পদ্ধতিটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। উদাহরণ হিসাবে বলা যেতে পারে আমাদের দেহে বিভিন্ন হরমোনের ফিডব্যাক ক্রিয়া রয়েছে। এই হরমোনের ফিডব্যাক ক্রিয়াগুলো এক একটা হোমিওস্ট্যাসিসের উদাহরণের মধ্যে ফেলা যেতে পারে। অথবা আরেকটা উদাহরণ হিসাবে বলা যেতে পারে কোনো মানুষের এক দুর্ঘটনায় বা কোনো অ্যাক্সিডেন্টে প্রচুর ব্লিডিং হয়েছে, 1-1.5 লিটার রক্ত তার বেরিয়ে গেছে। সেক্ষেত্রে কি হবে, আমাদের দেহের টোটাল যে রক্ত 5 থেকে 6 লিটার, তার থেকে 1 লিটার যদি বেরিয়ে যায়, তখন ব্লাড ভলিউমটা বজায় রাখার জন্য কোষীয় থেকে বা কোষীয় এনভায়রনমেন্ট থেকে, কলা থেকে জল শোষণ করবে আমাদের দেহের ভাস্কুলার অর্গানাইজেশন, অর্থাৎ যে সমস্ত রক্তবাহগুলো রয়েছে সেগুলো ওই জল বেশি বেশি শোষণ করবে যাতে ব্লাড ভলিউমটা ঠিক থাকে। আর কি করবে, হার্ট রেট বেড়ে যাবে। কেন হার্ট রেট বেড়ে যাবে? তার কারণ হচ্ছে যেহেতু ব্লাড ভলিউমটা কমে গেছিল, 4 লিটার হয়ে গেছিল, তাই দেহের সমস্ত জায়গায় বিশেষ করে ব্রেনে ব্লাড যাতে ঠিকঠাক পৌঁছায় তার জন্য হার্ট রেট বাড়াতে হবে এবং হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়াতে হবে, অর্থাৎ হার্টের সংকোচনশীলতাও বাড়াতে হবে, যাতে দেহের সমস্ত অর্গানে যে পরিমাণে ব্লাড যাওয়া দরকার যাতে সেই অর্গানটা ঠিক থাকে সেই পরিমাণ ব্লাড যেতে পারে। সেই জন্য তখন সার্কুলেশন বেড়ে যায়। এটাও একটা হোমিওস্ট্যাসিসের উদাহরণ। অর্থাৎ যদি কিছু একটা এফেক্ট হয় তাহলে সেই এফেক্টটাকে ওভারকাম করে আসাটাই এই হোমিওস্ট্যাসিসের উদ্দেশ্য। এটা একটা লিভিং অর্গানিজমেরই ক্ষেত্রেই ঘটবে। নেক্সট হচ্ছে ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন পড়েছো তোমরা 10-এ, ভ্যারিয়েশন কিভাবে ঘটে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাডাপ্টেশন। হ্যাঁ, অ্যাডাপ্টেশনসও ঘটে। এটাও একটা জীবিত জীবের একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে, কারণ এক একটা এনভায়রনমেন্ট এক এক রকম। সেখানে কোনো জীব গিয়ে মানিয়ে নিতে তাকে হবে। যদি মানিয়ে নিতে না পারে, আমরা জানি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তাহলে তাকে অবলুপ্ত হয়ে যেতে হয়। নেক্সট হচ্ছে হিলিং অ্যান্ড রিপেয়ার। হ্যাঁ, আগেই বলেছি হিলিং অ্যান্ড রিপেয়ার কেন ইম্পর্টেন্ট, গ্রোথ বলার সময় বলা হয়েছে হিলিং অ্যান্ড রিপেয়ার। নেক্সট হচ্ছে ডিসপোজাল অফ ওয়েস্ট। হ্যাঁ, যদি মেটাবলিজম হয়, মেটাবলিজম হলে বিপাকের উপজাত দ্রব্য হিসাবে কিছু জিনিস তৈরি হয়, আবার বিপাক শেষ হওয়ার পরেও কিছু দ্রব্য তৈরি হয় যেগুলোকে ওয়েস্ট ম্যাটেরিয়াল বলা হয়। এই ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলোকে কোষের পক্ষে অনেক সময় ক্ষতিকারক হয়, ফলে এগুলো কোষ থেকে তার দেহ থেকে বার করে দেয়। এবার যদি সেটা বহুকোষী জীবদেহ হয়, কলা সমন্বিত জীবদেহ হয়, তাহলে বিশেষ ক্রিয়াকলাপের মাধ্যমে সমস্ত কোষের ওই বর্জ্য পদার্থগুলো নিয়ে তাকে বাইরে বের করে দেওয়া হয়। এই সমস্ত কোষের বর্জ্য পদার্থগুলো নিয়ে যাতে বাইরে বের করে দেওয়া যায়, সেটার জন্য কি দরকার? এই অর্গানাইজেশনের দরকার, যেটা বললাম 6 নাম্বার ক্যারেক্টারিস্টিক্সে। নেক্সট হচ্ছে মুভমেন্ট। হ্যাঁ, চলন গমন এগুলো একটা জীবিত জীবের ক্ষেত্রেই হয়। নেক্সট হচ্ছে লাইফ স্প্যান। হ্যাঁ, একটা জীবিত জীবের একটা নির্দিষ্ট জীবনসীমা রয়েছে, তবে আর সেই জীবনসীমা শেষ হলে তার ডেথ হবে। তবে কিছু অর্গানিজম আছে যাদেরকে এই নর্মাল লাইফ স্প্যান বা নর্মালি ডেথ যাদের হয় না, তাদেরকে বলা যেতে পারে ইমমর্টালও। পুরোপুরি ইমমর্টাল নয়, তার কারণ বিশেষভাবে অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু ঘটতেই পারে, কিন্তু তাদের ন্যাচারাল ডেথ অ্যাবসেন্ট। ন্যাচারাল ডেথ কাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট? উদাহরণ হচ্ছে যেমন অ্যামিবা বা ব্যাকটেরিয়া। এরা কেন এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট? তার কারণ হচ্ছে এরা যখন পূর্ণাঙ্গ হয়ে যায়, অর্থাৎ ম্যাচিওর্ড হয়ে যায়, তখন এরা বাইনারি ফিশন দেখায়। বাইনারি ফিশন হলে, অর্থাৎ দ্বিবিভাজন হলে, একটা পূর্ণাঙ্গ অ্যামিবা অপত্য দুটো অ্যামিবায় ভেঙে যায়। ফলে ওই পূর্ণাঙ্গ অ্যামিবাটাই দুটো আলাদা আলাদা অ্যামিবায় পরিণত হয়ে গেল, ফলে তার মৃত্যু ঘটল না। এটাই হচ্ছে তাদের ক্ষেত্রে
কারণ যার জন্য এদের ডেথ অ্যাবসেন্ট, এরা মরে না। ঠিক আছে, তবে হ্যাঁ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি তুমি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করো তাহলে তো তারা মরে যাবে। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা অ্যামিবার ক্ষেত্রে এদের ক্ষেত্রে ন্যাচারাল ডেথটা অ্যাবসেন্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে বায়োডাইভার্সিটি। আমাদের এই বিশ্বে 1.7 থেকে 1.8 মিলিয়ন লিভিং অর্গানিজমস রয়েছে, আর এই লিভিং অর্গানিজমের অস্তিত্ব এখনো পর্যন্ত সায়েন্টিফিক্যালি আমরা পেয়েছি। আমাদের কাছে যে ডেটা আছে সেটা 1.7 থেকে 1.8 মিলিয়নে, কিন্তু ধারণা করা হয় এখনো 5 থেকে 30 মিলিয়ন স্পিসিস এই বিশ্বে বসবাস করে। আমরা তার বার করতে পেরেছি কতটা, 1.7 to 1.2 মিলিয়ন। যদি 5 মিলিয়নও হয় টোটাল জীব আমাদের বিশ্বে বসবাস করে, তাহলেও আমরা তার 2 মিলিয়ন মাত্র সায়েন্টিফিক্যালি বার করতে পেরেছি। তার মানে এখনো 50%ও যেতে পারিনি, বার করা যায়নি। আচ্ছা, প্ল্যান্টস এর মধ্যে কত? প্ল্যান্টস হচ্ছে এর মধ্যে 0.5 মিলিয়ন, অ্যানিম্যালস হচ্ছে 1.25 মিলিয়ন, আর অ্যানিম্যালসের মেজরিটি হচ্ছে ইনসেক্ট। তার কারণ হচ্ছে একা ইনসেক্টই রয়েছে 1.025 মিলিয়ন। তাহলে ইনসেক্টটা একটা গ্রুপ বা শ্রেণী, এই ইনসেক্টটা গ্রুপটা অনেক বড়, 1.025 মিলিয়ন। আর যেটা বলছিলাম 5 to 30 মিলিয়ন স্পিসিস রয়েছে এই বিশ্বে। এই অপরিচিত সমস্ত জীবই বেশিরভাগই রয়েছে আন্ডার ওয়াটার রিফে বা ট্রপিক্যাল রেইন ফরেস্টে। ক্লিয়ার?